গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস। গতকাল আমরা এই যে এখানে যে দাগটা দেওয়া দেখতে পাচ্ছ এই পর্যন্ত পড়ে শেষ করেছিলাম ইউনিট 5 লেসন 1 এর যে কবিতাটি শি ওয়াকস ইন বিউটি বাই লর্ড বাইরন। তো আমরা গতকাল লর্ড বাইরন সম্পর্কে জেনেছিলাম, তারপরে এই যে কবিতা সম্পর্কে আমরা পড়া শুরু করেছিলাম। বেসিক ইনফরমেশন অফ দি পোয়েম শি ওয়াকস ইন বিউটি, এটার টাইপস অফ পোয়েমস সম্পর্কে জানলাম, টাইপস অফ পোয়েমস, এবং এই যে এখানটায় লেখা ছিল প্লট, এই কবিতাটা কোন পটভূমিতে তিনি লিখেছিলেন সেই প্লট সম্পর্কে এখানে লেখা ছিল। এটা আমরা গতকাল পড়ে শেষ করেছিলাম। আজকে একটু জানবো যে দ্য ফিগার অফ স্পিচেস ইউজড ইন দ্য পোয়েম, যে ফিগারস অফ স্পিচ বা যেটাকে বলা হয় বাক্যালঙ্কার, বা এই কবিতাটার মধ্যে যে লিটারারি টার্মগুলো কবি ব্যবহার করেছেন এটা আমরা একটু জানবো আজকে। দেখো সিমিলি, তো সিমিলির ব্যবহার, সিমিলি তোমাদেরকে গতকালকে আমি শেয়ার করেছিলাম সংক্ষেপে বা এক লাইনে। সিমিলি তুমি চিনবা কিভাবে? কোনো একটা জিনিসকে আরেকটা জিনিসের সাথে যে তুলনাটা করা হয়, যখন এই তুলনা করার সময় যদি লাইক ব্যবহার করা হয় তখন সেটা বুঝতে হয় যে এটা সিমিলির ব্যবহার, বা একটা লিটারারি টার্ম আছে সিমিলি, সেইটার ব্যবহার এখানে হয়েছে এরকম। তাহলে একটু দেখো, দেয়ার ইজ ওয়ান সিমিলি ইউজড ইন দ্য ওপেনিং লাইন অফ দি পোয়েম, মানে এই কবিতার একদম ওপেনিং লাইনে তোমরা একটা সিমিলি পাবা। সেটা কি দেখো, she walks in beauty like the night, she walks in beauty মানে সে সৌন্দর্যের মধ্যে হেঁটে বেড়ায়। এক্স্যাক্টলি এটার ইনার মিনিং রয়েছে, বা সে যখন হাঁটে তার চারিপাশ থেকে সৌন্দর্য বিচ্ছুরিত হয় বা সৌন্দর্য ছড়িয়ে পড়ে চারিপাশে, এরকম একটা অর্থ এখান থেকে আসে। আবার এখানে বলছে যে লাইক দ্য নাইট, লাইক দ্য নাইট, তো রাতের মতো। কোন রাতের মতো? এইখানে পরে আরেকটা লাইন রয়েছে, সেই লাইনে এখানে ক্লিয়ার হচ্ছে যে কেমন রাতের মতো। তো এই লাইকের ব্যবহারের কারণে তুমি এখানে এইটাকে বলতে পারো যে এটা একটা সিমিলির ব্যবহার হয়েছে এখানে। এরপরে দেখো, লর্ড বাইরন কম্পেয়ার্স দ্য ওয়াক অফ দ্যাট লেডি উইথ এ ডার্ক অ্যান্ড ক্লিয়ার নাইট। কেমন নাইটের সাথে তুলনা করেছেন ওই যে নারীকে তিনি দেখেছিলেন ওই পার্টিতে 1814 সালের 11ই জুন তারিখে তিনি একটা পার্টিতে জয়েন করেছিলেন। সেই পার্টিতে যে ওই অ্যানি বেট্রিক্স উইলমট নামের যে রমণীকে দেখেছিলেন, যিনি ছিলেন তার কাজিন রবার্ট উইলমটের ওয়াইফ। তো তার হাঁটার বর্ণনা দিচ্ছেন কেমন করে, বা তিনি যখন হেঁটে বেড়ান তো সেই হাঁটাটা কেমন হয়, সেই মনে হয় যে উইথ এ ডার্ক অ্যান্ড ক্লিয়ার নাইট। এই ডার্ক অ্যান্ড ক্লিয়ার বলতে আব ছায়া বলতে পারো তুমি, আব ছায়া বা আধো আলো আধো ছায়ার যে রাত্রিতে তিনি যে স্মুথলি হেঁটে বেড়াচ্ছেন ওখানে। ওই যে পার্টির যে ওখানে তো আসলে পার্টির ওই আলোটা, যে কোনো জায়গায় যদি কোনো পার্টি টার্টি করা হয় ওখানে ওই ডিম লাইটের মতো এরকমই মনে হয়। তো তখন ওনার মনে হচ্ছিল যে আধো আলো আধো ছায়ার মতো কোনো এক রাত্রিতে তিনি স্মুথলি হেঁটে বেড়াচ্ছেন, এবং তিনি যখন হাঁটছেন তার চারিপাশ থেকে বা তার ভিতর থেকে সৌন্দর্য বিচ্ছুরিত হচ্ছে, চারিপাশে সৌন্দর্য ছড়িয়ে পড়ছে। এভাবেই তিনি প্রথম লাইনে বর্ণনাটা দিয়েছেন, বা স্টার্টিংটা এরকম ছিল কবিতা। হুইচ অলসো মিনস দ্যাট, যেটার আরেকটা অর্থ রয়েছে, এই যে কথাটা বলেছেন যার আরেকটা অর্থ রয়েছে, দ্যাট হার ফুট স্টেপস আর নট হিয়ার্ড। তাহলে এখানে হাঁটাটা দেখেও তিনি বিমোহিত হয়েছেন যে কি সুন্দর করে হাঁটে। তো বলছেন যে এই যে হাঁটার বর্ণনা দিলেন, ডার্ক অ্যান্ড ক্লিয়ার নাইটে তিনি হেঁটে বেড়াচ্ছেন এরকম মনে হচ্ছিল, ওখানে আধো আলো আধো ছায়া ছিল পার্টিতে। তো এই হাঁটাটার বর্ণনা দিয়ে তিনি আরো বলতে চেয়েছেন যে তার যে ফুট স্টেপ, সেই ফুট স্টেপস এর শব্দ শোনা যাচ্ছিল না। মানে আসে না মানুষ হাঁটে, অনেকে তোমরা খেয়াল করে দেখবা, অনেকে দূর থেকে আসার সময় তুমি টের পাবা, হাঁটার শব্দ শুনে তুমি বলে দিতে পারবা এটা কে আসছে। জুতায় এরকম চপচপ শব্দ হবে, ধপ 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 আসে, এরকম আগে জাম্পকেটস এর একটা অ্যাড ছিল। যাই হোক, তো এই হাঁটাটার ভিতরে একটা সৌন্দর্য উনি আবিষ্কার করেছেন, যে হাঁটছে একটা মানুষ কিন্তু কোনো শব্দ শোনা যাচ্ছে না। ঠিক আছে, তারপরে দেখো এরপরে ইমেজারির ব্যবহার রয়েছে এখানে। ইমেজারিটা কি গতকালকে তোমাদেরকে বলেছিলাম যে ওয়ার্ড পিকচার, তুমি এক কথায় বলতে পারো এটাকে। তুমি এমন কিছু শব্দ শুনবা যে শব্দ শুনলে সাথে সাথেই তোমার মনে একটা ছবি ভেসে উঠবে, একটা ছবি তুমি কল্পনা করবা। হ্যাঁ, যদি এরকম কোন শব্দ তোমার সামনে উপস্থাপন করা হয় তো সেইগুলোকে তুমি ইমেজারি বলতে পারো। দেখো এখানে যে ইমেজারিটা আসলে কেমন, ইমেজারি ইজ ইউজ টু মেক রিডার্স ফিল থিংস। ইমেজারি ইজ ইউজ মানে ইমেজারিটা ব্যবহার করা হয় টু মেক রিডার্স মানে পাঠকদের তৈরি করতে, কিভাবে? ফিল থিংস, তারা তারা যেন ওই জিনিসটা ফিল করতে পারে, এরকম ভাবে ইমেজারিটা ব্যবহার করা হয় ফিল করানোর জন্য পাঠকদের। থ্রো দেয়ার ফাইভ সেন্সেস মানে মানুষের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, পঞ্চ ইন্দ্রিয় গুলো কি কি সাথী একটু বলো তো আমাকে।
সাথী দাস শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। পঞ্চ ইন্দ্রিয়টা কি কি একটু বলো তো। স্যার বুঝি নাই। পঞ্চ ইন্দ্রিয়, ফাইভ সেন্সেস, এটা কোনটা কোনটা বলতে পারবা তুমি? কেউ বলতে পারবা তোমাদের মধ্যে? মানে সাথী শুনতে পাচ্ছে না ঠিক মতো নাকি? পঞ্চ ইন্দ্রিয় কি কি? স্যার হাত পা নাক কান মুখ এগুলা। মানে হাত পা ঠিক না, মানে সেন্স, মানুষের যে সেন্স গুলো, হ্যাঁ, মানে আমি বলি অনুভব করার যে ইন্দ্রিয় গুলো বলা হয়, এটাকে ইন্দ্রিয় বলা হয়। অনুভব আমরা কোনো কিছু অনুভব করি যার সাহায্যে। ত্বক আছে, তার মধ্যে জিহ্বা, মানে জিহ্বা আছে, তারপর নাক আছে, আমরা যে ঘ্রাণ নেই। হ্যাঁ হ্যাঁ বলো বলো, কে যেন বলছিলে? চোখ কান নাক জিহ্বা ত্বক। হ্যাঁ, চোখ কান নাক জিহ্বা ত্বক। তাহলে একটু জেনে নাও, যারা অনেকেই জানো না, এটা জানার দরকার আছে। অনেক সময় ওই কেউ যখন ফ্রেন্ড সার্কেলে নিজের বাহাদুরি জাহির করতে চায়, সে তখন বলে এই ঘটনা, মানে কোনো একটা ঘটনা ঘটলো, সে তখন বলবে এটা আমি আমার সিক্সথ সেন্সের মাধ্যমে আগেই টের পেয়েছিলাম বা অনুভব করতে পেরেছিলাম। মানে অ্যাডিশনাল একটা, সে তার একটা মস্তিষ্কের প্রেজেন্টেশন সেখানে দিতে চায়। তো মূলত আমাদের এই যে পঞ্চ ইন্দ্রিয়, চোখ কান ত্বক নাক, আর হচ্ছে বা চোখ কান নাক একসাথে বলো, চোখ কান নাক, তারপরে হচ্ছে ত্বক আর জিহ্বা, এই পাঁচটাকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয়। এইগুলোর সাহায্যে আমরা অনেক কিছু অনুভব করে থাকি বা অনেক কিছু টেস্ট নিয়ে থাকি। তো এখানে ইমেজারিটা হচ্ছে সেই সেই সব শব্দ বা সেই সব জিনিস যার মাধ্যমে পাঠক অনুভব করতে পারবে তার পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে। তো এখানে দেখো, তারপরে বলা হচ্ছে যে Byron associates lot of imagery with the woman in his poem. এই কবিতায় লর্ড বায়রন অ্যাসোসিয়েটস এর একটা সিনোনিম বলেছিলাম গতকাল, কেউ বলতে পারবা কি অ্যাসোসিয়েটস এর সিনোনিম? সুন্দর একটা সিনোনিম বলেছিলাম, যে মানে ওইটা বললেই তুমি অ্যাসোসিয়েটস এর ওইটার অর্থটা বেশি ভালো বুঝতে পারতে। মানে বায়রন associates lot of imagery with the woman in his poem. অ্যাসোসিয়েটস এর সিনোনিম কেউ বলতে পারবা? আচ্ছা ঠিক আছে, বলতে পারো না, এটা আমি আজকে প্রশ্ন দেব, এমসিকিউ প্রশ্ন, পরে বের করে নিবা। মানে বায়রন ওই ওমেন সম্পর্কে অনেকগুলো ইমেজারি এই কবিতায় সম্পৃক্ত করেছিলেন। তাহলে দেখো, দ্য পোয়েট হ্যাজ ইউজড ইমেজেস অ্যাপিলিং টু দ্য সেন্স অফ সাইট সাচ অ্যাজ। দ্য পোয়েট হ্যাজ ইউজড, ব্যবহার করেছেন কবি, অনেক ইমেজেস মানে এরকম অনেক ছবি, অ্যাপিলিং টু দ্য সেন্স, যেটা মানুষের সেন্সের আবেদনটা বাড়ায়। সেন্সের আবেদনটা বাড়ায় মানে মানুষ যেটা অনুভব করতে বাধ্য হয়, এরকম সেন্স অফ সাইট, যেটা বা সেন্স অফ সাইট বলতে বোঝায় যে সাইট মানে তো এখানে দৃশ্য, বা এখানে দেখবে, দেখে সে তার আপিলটা বাড়বে, এরকম অনেক শব্দ তিনি এখানে ব্যবহার করেছেন। যেমন নাইট, স্টারি স্কাই, ক্লাউডলেস ক্লাইমস, এই যে শব্দগুলো উনি ওখানে বলেছেন। তো এখানে ওই নারীর সৌন্দর্য বর্ণনা করার ক্ষেত্রে এই শব্দগুলো তিনি এখানে এনেছিলেন। তারপরে দেখো, চিক অ্যান্ড ব্রো, র্যাভেন্ট্রেস, গ্লোয়িং টিনস এটসেট্রা, এই যে ওয়ার্ডগুলো, এগুলো সবই ওয়ার্ড পিকচার হিসেবে বা ইমেজারি হিসেবে তিনি ব্যবহার করেছেন। নাইট, তুমি বুঝতেই পারছো, আমি তোমার সামনে যদি নাইট শব্দটা বলি, তাহলে তো তুমি কি বুঝবা? এখন একদম প্রখর রোদের মধ্যে থাকলেও তো তুমি, তোমার সামনে ভেসে উঠবে যে রাত কেমন হয়, রাত চারিদিকে অন্ধকার থাকে। বুঝতে পারছো কিনা বিষয়টা কারিমা? জি স্যার। হ্যাঁ, তোমার সামনে যদি, তোমাকে যদি আমি বলি যে রাত, সাথে সাথে তোমার মস্তিষ্কে কিন্তু নক করবে যে রাত মানে হচ্ছে রাতের চেহারাটা ভেসে উঠবে। রাতের চেহারা কেমন আমরা সবাই জানি, অন্ধকারাচ্ছন্ন একটা পরিবেশ, খুব শান্ত, হ্যাঁ এরকম, তাই তো? কোলাহলহীন এরকম। তারপর দেখো, স্টারি স্কাই, গতকালকে এটা বলেছিলাম তোমাকে, যদি আমি বলি স্টারি স্কাই, সাথে সাথে তোমার মনে একটা ছবি ভেসে, হ্যাঁ তারা ভরা একটা আকাশ ভেসে উঠবে তোমার সামনে। ক্লাউডলেস ক্লাইমস মানে মেঘ মুক্ত আকাশ, বা এই ক্লাইমস মানে হচ্ছে কোনো অঞ্চল বুঝায়, স্পেশালি রিগার্ডিং অ্যাজ ইটস ক্লাইমেট, ক্লাইমেটের উপরে ডিপেন্ড করে কোনো অঞ্চল বুঝায়। মানে এখানে সেই ক্লাইমেটটা হচ্ছে ক্লাউডলেস, মানে আকাশটা ক্লাউডলেস ক্লাইমস বা মেঘমুক্ত একটা অঞ্চল হিসেবে, বা আকাশটা এরকম মেঘমুক্ত অবস্থা থাকবে। চিক 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 মানে তো গাল, এটা বুঝতে পারবা, যে চিক বললেই তুমি বুঝবা যে এটা ছবি ভেসে উঠবে তোমার মানুষের যে গালটা। ব্রোটা ওই যে চোখের উপরে যে চুলের ইয়াটা, ওইটা ব্রো বা ভ্রু বলা হয় যেটাকে, ওই যে মেয়েরা কিছুদিন পর পর যে পার্লারে যে ওই যে যেটা কমায় কমায় আসে। এরপরে দেখো, র্যাভেন্ট্রেস তোমাদেরকে বলেছিলাম ঘন কালো,
চুল যেটা একদম কুচ বরণ কালো যেটা বা কৃষ্ণ বর্ণের যে কালো এরকম তার যে চুলের কালারটা এটা বলছে। আর এই ট্রেস মানে হচ্ছে বেনি। হ্যাঁ হ্যাঁ, এই যে চুলটা বোঝা যাচ্ছে। র্যাভেন ট্রেসটা হচ্ছে ঘন কালো বা একদম কৃষ্ণ বর্ণের কুচকুচে কালো ধরনের যে চুলের গোছা বা বেনি। এটা গ্লোয়িং টিন্টস। গ্লোয়িং টিন্টস মানে হচ্ছে একটা জল জলে আভা, আভা যেটা, এটা টিন্টস মানে তোমরা এই যে গ্লো করে যে ওই যে মুখ থেকে তার এই যে সৌন্দর্য হচ্ছে এরকম মনে হচ্ছে যেটা, এই যে গ্লোয়িং টিন্টস। এটা তার চেহারা, স্পেশালি তার ওই যে চিকের চেহারাটা এরকম যে গ্লোয়িং টিন্টস থাকে এটসেট্রা। এই শব্দগুলো ছিল ইমেজারি, এগুলো ব্যবহার করেছেন কবি এই কবিতায়। These images speak for themselves and allow the readers. These images speak for themselves মানে এই শব্দগুলো বা এই ইমেজেস গুলা এর নিজেদের পক্ষে কথা বলছে বা এর নিজেদের কথা বলছে, and allow the readers এবং পাঠককে allow করছে কি to feel the same beauty that has delighted মানে to feel মানে পাঠককে allow করছে বা পাঠককে হেল্প করছে তুমি বলতে পারো এখানে, টু ফিল দ্য সেম বিউটি দ্যাট হ্যাজ ডিলাইটেড। যে বিউটির কথা এখানে কবি বা যে সৌন্দর্যের কথা এখানে কবি ব্যাখ্যা করতে চেয়েছেন বা এখানে হাইলাইট করতে চেয়েছেন, তো সেই বিষয়টা পাঠকরা ভাবতে পারবে, এই ওয়ার্ড গুলো দিয়েই ভাবতে পারবে এরকম। আচ্ছা, তারপরে এটা ব্যবহার তোমরা দেখো। এরপরে দেখো মেটাফোর। মেটাফোরটা কেমন ছিল? এটা হচ্ছে অপোজিট অফ সিমিলি। অপোজিট অফ সিমিলি না, ঠিক সিমিলির মতোই, বাট সিমিলিতে লাইক থাকে, মেটাফোরে লাইক থাকে না। এটা সরাসরি তুলনা করাটা। দেয়ার আর টু মেটাফোরস ইন দ্য পোয়েম। এই কবিতায় দুইটা মেটাফোর রয়েছে। কোনটা কোনটা দেখো। ইন লাইনস 11 and 12, 11 নম্বর লাইন। এই কবিতাটা হচ্ছে মোট 18 লাইনের, 3টা স্ট্যান্জাতে 6 লাইন করে প্রতি স্ট্যান্জায়। তোমরা দেখবা যে 11তম লাইন এবং 12তম লাইনের ভিতরে দুইটা মেটাফোর রয়েছে। সেই মেটাফোর দুইটা কি কি? where thoughts serenely sweet express, where thoughts, এরকম একটা লাইন, 11 নম্বর লাইন। where thoughts serenely, এই serenely মানে হচ্ছে কোয়াইটলি, QUITLY, কোয়াইটলি মানে হচ্ছে শান্তভাবে, সুইট এক্সপ্রেস এবং প্রকাশিত হয় খুব শান্তভাবে, যেখানে তার ভাবনাগুলো প্রকাশিত আছে না। তুমি যদি কোনো মানুষের মুখের দিকে তাকাও, এমনি একটা কথা বলা হয় যে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, মানে ফেসকে বলা হয় মনের আয়না বা মনের ইন্ডেক্স এরকম। মানে তুমি একটা মানুষের মুখ দেখে অনেক সময় বলে দিতে পারবা তার আসলে মস্তিষ্কে কোন জিনিসটা কাজ করছে। সে কি কোনো গভীর চিন্তায় আছে, নাকি দুশ্চিন্তায় আছে, নাকি সে কোনো মানে আনন্দময়তার মধ্যে রয়েছে। এটা তুমি তার কোনো মানুষের মুখের দিকে তাকায় বলে দিতে পারবা। ওই যে আগেই বলেছিলাম, এর জন্য তোমার ওই সেন্সটা ভালো কাজ করতে হবে। যারা রোবোটিক লাইফ লিড করে, মানে খিদা পাইলে খায়, ঘুম পাইলে ঘুমায়, কলেজে আসার সময় কলেজে আসে, তারা কিন্তু এটা পারবে না। মানে কমন লেভেলের যারা, এটা একটু তোমার থিঙ্কিংটা হতে হবে, ডেভেলপড হতে হবে, তাহলে বুঝতে পারবা। একজন মানুষকে দেখে তুমি বুঝতে পারবা। ওই এটা তোমাদের ফ্রেন্ড সার্কেলেও খুব কাজে দেয় এই বিষয়গুলা। তোমরা অনেক সময় ফ্রেন্ড সার্কেলে দুষ্টামি করে থাকো, কোনো একজন বন্ধুর মুখের দিকে তাকালে তোমার মনে হচ্ছে যে সে দুশ্চিন্তাগ্রস্ত, তার সাথে তো তুমি কোনো ফান করতে পারো না তখন। এখন কে যেন আসছে, তাকে আর নেওয়া পসিবল না। যাই হোক, দেখো তাহলে এই মেটাফোর হচ্ছে এটা এরকম। এই লাইনটা ছিল where thoughts serenely sweet express, যেখানে চিন্তা বা ভাবনাগুলো খুব শান্তভাবে ভেসে উঠছে বা প্রকাশ পাচ্ছে। হাউ পিওর হাউ ডিয়ার দেয়ার ডিউলিং প্লেস, হাউ পিওর হাউ ডিয়ার দেয়ার ডিউলিং প্লেস, মানে ওই ভাবনাগুলোর কথা বলেছে। এই যে থটস, যেটা তার মুখ থেকে শান্তভাবে ভেসে উঠছে বা তার মুখে শান্তভাবে ফুটে উঠছে, তার চিন্তা ভাবনাগুলো এইগুলো প্রকাশ পাচ্ছে, এই ভাবনাগুলোর কথা বলছে। যে এই দেয়ারটা হচ্ছে ওই থটস, এই দেয়ার হচ্ছে এই থটস এর প্রোনাউন। তাহলে ডিউলিং প্লেস মানে আবাসস্থল। তাহলে এই সুন্দর চেহারার কথা বর্ণনা করেছেন কবি। তারপরে বলছেন যে এই সুন্দর মুখে তাকালে দেখা যাচ্ছে মানে সে কোনো একটা চিন্তার মধ্যে আছে বা একটা কোনো কিছু ভাবছে, একটা ভাবনার মধ্যে আছে। ভাবনাগুলো, তার যে মনের ভাবনাগুলো বা ভিতরের যে চিন্তা ভাবনাগুলো, এটা শান্তভাবে প্রকাশ পেয়েছে তার মুখে। এখন সেই ভাবনাগুলোর কথা উনি বলছেন যে তাদের আবাসস্থলটা, এই ভাবনাটা যে মুখে ফুটে উঠেছে, এই তাদের এই আবাসস্থলটা কত পবিত্র। হাউ পিওর, মানে এটা এখানে পবিত্র অর্থে নাও তুমি, খাঁটি না, ঠিক পবিত্র অর্থে তুমি এখানে নিতে পারো। এখানে কবি এভাবে ব্যবহার করেছেন। এরপরে দেখো, হিয়ার দ্য পোয়েট কম্পেয়ার্স থটস উইথ পিপল, হিয়ার দ্য পোয়েট কম্পেয়ার্স থটস উইথ পিপল অ্যান্ড ডিউলিং প্লেস উইথ দ্য মাইন্ড। হিয়ার দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য থটস, এখানে চিন্তা ভাবনার কথা এখানে যদি বলা হয় যে এই চিন্তাটাকে তিনি
উইথ দ্য উইথ পিপল, মানুষের সাথে তুলনা করেছেন, এন্ড ডিউলিং প্লেস উইথ দ্য মাইন্ড। এবং এখানে এখানে তুমি এই লাইনটা দিয়ে আবার সার্বিক সব মানুষের কথা যদি তুমি এখানে টানতে চাও, তাহলে বোঝা যায় যে এই যে চিন্তা ভাবনাগুলো মানুষের মুখে ফুটে উঠেছে, এইটা দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে এই চিন্তা ভাবনাগুলো হচ্ছে সব মানুষ। হ্যাঁ, মানে সাধারণ আমরা আমরা সবাই। এবং এই যে ডিউলিং প্লেস, তাদের যে আবাসস্থল, এইটা হচ্ছে মনের কথা বলেছেন। মন মানে আমাদের প্রত্যেকের যে মন বা মানে মন মানসিকতা বা মরণশীলতা, এইটা কেমন, এবং এইটার যে চিন্তা ভাবনাগুলো এইটা কেমন, এইভাবে তিনি এটা একটু কানেক্ট করার চেষ্টা করেছেন এখানে। এরপরে দেখো আর একটু আছে এটা সম্পর্কে। লর্ড বায়রন অ্যাসোসিয়েটস দ্য লেডি ইন হিজ পোয়েম শি ওয়াকস ইন বিউটি উইথ নাইট অ্যান্ড স্টারি স্কাইজ বিকজ দ্য পোয়েট সিজ দ্য স্কাই অ্যান্ড দ্য নাইট ভেরি মাচ বিউটিফুল অ্যাজ নাইট ইজ ক্লাউডলেস। পরে আবার বলেছে যে এখানে এই একটা ইনফরমেশন কবিতা সম্পর্কে, যে কবি এখানে ওই নারীকে বা ওই তার যে কবিতা লিখেছেন যাকে নিয়ে, তাকে কিসের সাথে তুলনা করেছেন যে বা তার সাথে সম্পৃক্ত করেছেন নাইট অ্যান্ড স্টারি স্কাইজ। বিকজ এই নাইট এবং স্টারি স্কাইজ কেন? বিকজ দ্য পোয়েট সিজ দ্য স্কাই অ্যান্ড দ্য নাইট ভেরি মাচ বিউটিফুল। তার কাছে ওই নাইট এবং স্টারি স্কাইজটা খুব বেশি সুন্দর মনে হয়েছে, অ্যাজ নাইট ইজ অফ ক্লাউডলেস ল্যান্ড, মানে যেহেতু ওই রাতটা ছিল মেঘমুক্ত আকাশ ছিল ওই রাতে, অ্যান্ড দ্য স্কাইজ আর ফুল অফ টুইঙ্কলিং স্টার্স, এবং ওই সময় আকাশে ছিল প্রচুর তারা জল করছিল, যে টুইঙ্কলিং স্টার্স আকাশে ছিল, এই জন্য ওইটা তুলনা করেছেন এখানে। থ্রো রিডিং দিস পোয়েম, এই কবিতাটি পড়ে দ্য রিডার উইল গেট এ ওয়ান্ডারফুল ইমপ্রেশন অ্যাবাউট দ্য আনইউজুয়াল বিউটি। এখানে আনইউজুয়াল বিউটিটাকে বুঝতে পারবে, মানে এই কবিতাটা পড়ে রিডার যারা উইল গেট এ ওয়ান্ডারফুল ইমপ্রেশন, চমৎকার একটা অনুভূতি পাবে, সেটা হচ্ছে যে অ্যাবাউট দ্য আনইউজুয়াল বিউটি, অস্বাভাবিক বা অতুলনীয় যে কোনো এক সৌন্দর্যের একটা ইমপ্রেশন পাবে যারাই পড়বে এটা। এটা এই যে থিম, এটা তোমাদেরকে গতকাল করেছিলাম। এরপরে আর একটা কথা, যেহেতু বিউটি নিয়ে এই চ্যাপ্টারটা, একটা ইনফরমেশন তোমরা মনে রাখো, বিউটি নিয়ে এই চ্যাপ্টারটা বা এই কবিতাটা বিউটি সম্পর্কে এই কারণে, মানে ইংরেজি সাহিত্যে জন কিটস নামের একজন কবি রয়েছেন, যে কবিকে বলা হয় পোয়েট অফ বিউটি। যদিও আমরা বায়রনের এখানে বিউটি রিলেটেড একটা কবিতা পড়লাম, তো এই বিউটি রিলেটেড বলেই তোমাদের এই ইনফরমেশনটা এখানে দেওয়া হয়েছে, যে জন কিটস নামের একজন কবি আছেন ইংরেজিতে, যাকে বলা হয় পোয়েট অফ বিউটি, মানে সৌন্দর্যের কবি বলা হয় জন কিটসকে। এটা একটা জাস্ট ইনফরমেশন। আচ্ছা, এখন একটু দেখো, প্রথম পেজে চলে যাই আমরা। প্রথম পেজে এই ওয়ার্ড মিনিং গুলো একটু দেখে নাও। তাহলে ক্লাইমস, অঞ্চল বা এলাকা, এ রিজিয়ন কনসিডার্ড বাই ইটস ক্লাইমেট, মানে এমন একটা এলাকা যেটা এটার জলবায়ু দ্বারা বিবেচনা করা হয়। স্টেরারি, তারকাময় বা তারকা শোভিত। অ্যাসপেক্ট, চেহারা বা আকৃতি বা মুখচ্ছবি বা রূপ। অ্যাসপেক্ট অনেকগুলো অর্থে ব্যবহার করা যায়। ডার্ক অ্যান্ড ব্রাইট, আলো আধারের। মেলোড, কোমল। প্লিজেন্টলি স্মুথ অর সফট, স্পেশালি অফ এ ম্যানস ক্যারেক্টার, এই শব্দটা মানুষের চরিত্রের সাথে এটা ব্যবহার করা হয়। মেলোড মানে হচ্ছে কোমল, যেটাকে বলা হচ্ছে যে প্লিজেন্টলি স্মুথ অর সফট। হ্যাঁ, প্লিজেন্টলি স্মুথ অর সফট, স্পেশালি অফ এ ম্যানস ক্যারেক্টার। এরপরে দেখো টেন্ডার লাইট, কোমল বা নরম বা স্নিগ্ধ আলো। এই টেন্ডার লাইটকে বলা হয় স্নিগ্ধ আলো বা নরম আলো, এরকম। হেভেন, স্বর্গ বা আকাশ। গডি, এই শব্দটা দেখো, গডি মানে হচ্ছে জাকালো, খুবই উজ্জ্বল, ঝলমলে। এক্সট্রাভ্যাগান্টলি ব্রাইট, এক্সট্রাভ্যাগান্টলি মানে হচ্ছে অতিরঞ্জিত ভাবে, মানে খুব জাকালো, যেটা আর কি ঝলমলে। ডিনাইস, অগ্রাহ্য বা অস্বীকার করা। শেড, ছায়া। কম্পারেটিভ ডার্কনেস অ্যান্ড কুলনেস কজড বাই শেল্টার ফ্রম ডিরেক্ট সানলাইট। তাহলে শেড হচ্ছে মূলত সানলাইট থেকে রক্ষা পাওয়ার জন্য যে আবরণটা দেওয়া হয়, এটা। কম্পারেটিভ ডার্কনেস আর মানে তুলনামূলকভাবে একটা অন্ধকারাচ্ছন্ন জায়গা, অথবা কুলনেস বা শীতল একটা জায়গা। কজড বাই শেল্টার ফ্রম ডিরেক্ট সানলাইট, মানে যেখানে সরাসরি সূর্যের আলো পৌঁছায় না, ওইটাই হচ্ছে শেড বা ছায়া, এরকম জায়গাটা। রে, রশ্মি বা কিরণ। ইম্পেয়ার্ড, এইটা ইম্পেয়ার্ডটা দেখো, এটা হচ্ছে ধ্বংস, কিন্তু এটা ধ্বংস, হত, বিনষ্ট, এরকম। উইকেন্ড অর ড্যামেজ সামথিং, কোনো কিছু তুমি এটা বলতে পারো যে কোনো কিছু দুর্বল করে দেওয়া, এটা কিন্তু একটা ভার্ব। এটা ভার্বের, এটা ভার্ব এবং একই সাথে অ্যাডজেক্টিভ, এটা পার্টিসিপল মূলত। আর এটা হচ্ছে ভার্ব। উইকেন্ড অর ড্যামেজ সামথিং,
কোনো কিছু দুর্বল করে দেওয়া বা ক্ষতিগ্রস্ত করা। গ্রেস, গ্রেস মানে সৌন্দর্য, মাধুর্য, লাবণ্য বা কমনীয়তা। গ্রেস। ওয়েভ, ঢেউ বা আন্দোলিত করে। এখানে ঠিক ওয়েভ এর সরাসরি শাব্দিক অর্থ হচ্ছে ঢেউ, কিন্তু ওয়েভ অর্থ মূলত এই এখানে ব্যবহার করা হচ্ছে আন্দোলিত করা এরকম। র্যাভেন, কৃষ্ণ বর্ণ বা কুচকুচে বা উজ্জ্বল কালো। র্যাভেন অর্থ। ট্রেস, কেশ গুচ্ছ বা বেনি। এ লং লক অফ এ ওমেন্স হেয়ার, মানে এটা বলা হচ্ছে এ লং লক অফ, লক মানে তো গোছা বা বাঁধা রয়েছে এরকম, অফ এ ওমেন্স হেয়ার মানে মহিলাদের যে লম্বা যে চুল, গোছা চুল সেটা। লাইটেন, আলোকিত করা। শ্রীনলি, শান্তভাবে, শান্তিতে বা শান্তিপূর্ণভাবে। এক্সপ্রেস, প্রকাশ করা, পিওর, পবিত্র। ডিউলিং প্লেস, আবাসস্থল। চিক অর্থ গাল। ব্রো, ললাট, ব্রু বা কপাল। ইলোকুয়েন্ট, ইলোকুয়েন্ট হচ্ছে বাকপটু। টিন্টস মানে আভা। এ শেড অর ভ্যারাইটি অফ কালার, এ শেড অর ভ্যারাইটি অফ কালার। গ্লো, দ্যুতি বা জ্যোতি, প্রখর দীপ্তি ছড়ানো বা স্ফুরিত হওয়া। গুডনেস, পরোপকারিতা, সদ্গুণ, উদারতা, ধার্মিকতা এরকম। বিলো, নিচে, ইনোসেন্ট, নিষ্পাপ। কবিতাটা একটু দেখো। শি ওয়াকস ইন বিউটি লাইক দ্য নাইট, লাইক দ্য নাইট অফ ক্লাউডলেস ক্লাইমস এন্ড স্টারি স্কাইস। এই এটা একসাথে পড়তে হবে, এই পুরোটা, এখানে দাগ দিলে চলবে না, এই পুরোটা একসাথে পড়লেই তুমি এখান থেকে একটা অর্থ বুঝতে পাবা যে শি ওয়াকস ইন বিউটি মানে তিনি হেঁটে বেড়াচ্ছেন কোথায়, লাইক দ্য নাইট অফ ক্লাউডলেস ক্লাইমস এন্ড স্টারি স্কাইস মানে তারা ভরা, মেঘমুক্ত তারা ভরা একটা রাত, যে সেই রাতে তিনি শান্তভাবে বা তিনি হেঁটে বেড়াচ্ছেন এমন একটা সময় যখন মানে একদম শান্ত নির্জন, এই রাত বলতে এরকমই বুঝাচ্ছে, শান্ত নির্জন রাত, অফ ক্লাউডলেস ক্লাইমস যেটা মেঘমুক্ত অঞ্চলের মতো এরকম, অ্যান্ড স্টারি স্কাইস এবং একদম তারকা শোভিত রাতে তিনি হেঁটে বেড়াচ্ছেন। অ্যান্ড অল দ্যাট বেস্ট অফ ডার্ক অ্যান্ড ব্রাইট এবং আলো আধারের সবচেয়ে ভালো কিছু, মিট ইন হার অ্যাসপেক্ট তার চেহারায়, অ্যান্ড হার আইস এবং তার চোখে ফুটে উঠেছে। মানে এমন একটা সময় হেঁটে বেড়াচ্ছেন এই যে আলো আধারের সবচেয়ে সুন্দর সবকিছু, মিট ইন হার অ্যাসপেক্ট তার চেহারায় ফুটে উঠেছে, অ্যান্ড হার আইস এবং চেহারায় বা চোখে ফুটে উঠেছে। তো দেখো এই যে আলো আধারের সবচেয়ে সুন্দর সবকিছু বলতে কি বোঝায়, আমি তোমাদের সংক্ষেপে একটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা কেউ গোধূলি শব্দটার সাথে পরিচিত আছো কিনা? গোধূলি, গোধূলির সময়টা কখন বলতে পারো? সন্ধ্যার আগে। সন্ধ্যার আগে মানে কি, এটা হচ্ছে এটার এক্সাক্ট একটা ডেফিনেশন আছে, সেটা হচ্ছে সূর্য ডুবে যাওয়ার পরে 30 মিনিট। হ্যাঁ, সূর্য ডুবে যাওয়ার পরে 30 মিনিট, যতক্ষণ ওই যে সূর্য যে অস্ত গেল, অস্ত যাওয়ার পরে বা ওই যে আমাদের পৃথিবী থেকে দেখা যাচ্ছে না এমন একটা অবস্থায় পৌঁছালো সূর্যটা, তো ওইটার একটা রক্তিম আভা ছড়িয়ে থাকে না, ওই আভাটা সারা পৃথিবীতে থাকে বা ওইটার একটা গ্রহণযোগ্যতা থাকে 30 মিনিট সময়টা, ওইটাকে বলা হয় গোধূলি। এবং এই গোধূলির সময়টাতে এইটাকে তুমি বলতে পারো যে আবছায়া বা আলো আধারের একটা মাঝামাঝি সময়, যেটা এটা মানে রাতে তো পুরো অন্ধকার নেমে আসবে আর দিনের আলোটা ফুরিয়ে যাচ্ছে ওখানে, তো এই যে গোধূলির সময়টাতে এইটাই সবচেয়ে সুন্দর। একটা কথা বলা আছে যে এই সময়টাতে তুমি যাই দেখো বা মানে কোনো মানুষ তোমার কাছে খুব আকর্ষণীয় মনে হবে বা অ্যাট্রাকটিভ মনে হবে বা তার চেহারার মধ্যে তুমি একটা দ্যুতি দেখতে পাবা, এরকম এই সময়টায় যদি কারোর সাথে মিট করো, এটা খেয়াল করে থাকবা এরপরে তোমরা যদি এরকম সুযোগ হয়। তো দেখো এই সুন্দর আলো আধারের সর্বোত্তম সৌন্দর্যগুলো তার চেহারায় এবং চোখে ফুটে উঠেছে। থাস মেলোড টু দ্য টেন্ডার লাইট, থাস মেলোড, মেলোড মানে কি বলেছিলাম, মেলোড মানে দেখো এখানে কোমল বা প্লিজেন্টলি স্মুথ অর সফট, এই মেলোড টু দ্য টেন্ডার লাইট, টেন্ডার লাইট মানে কি বলেছিলাম মনে আছে, এক কোমল আলো, এই যে কোমল আলোটা বা এই যে কোমল রশ্মিটা, হুইজ হ্যাভেন টু গডি ডে ডিনাইস, এই গডি, গডি মানে হচ্ছে জাকালো বা একদম ঝলমলে যে উজ্জ্বল দিন, সেই উজ্জ্বল দিনকেও মানে স্বর্গীয় উজ্জ্বল দিনকেও যেটা হার মানায়, ওই সময়টায় তার মুখে যে কোমল আভাটা, যে আলোটা তার মুখ থেকে ছড়াচ্ছিল, হ্যাঁ ওই এরকম একটা অবস্থা মনে হচ্ছিল যে এইটা হুইজ হ্যাভেন টু গডি ডে ডিনাইস, যেটা এই যে আমরা স্বাভাবিকভাবে সব সৌন্দর্য সবকিছুকে তুলনা করি স্বর্গের সাথে বা জান্নাতের সাথে, হ্যাঁ তো সেই জান্নাতের টু গডি ডে ডিনাইস খুব জাকালো বা ঝলমলে দিনকেও যেটা অস্বীকার করে, এত সৌন্দর্য ওই সময় তার কোমল আলো ছড়াচ্ছিল তার মুখ থেকে, যেমন এইটার কথা বলছে এখানে। এরপরে দেখো ওয়ান শেড দ্য মোর অন রে দ্য লেস, কেউ একটু বেশি ছায়া দেয়, অন রে দ্য লেস কেউ একটু কম আলো দেয়, এখানে রে মানে আলো। তো এটা কি, হ্যাড হাফ ইম্পেয়ার্ড, হ্যাড হাফ ইম্পেয়ার্ড কেউ অল্প মানে এখানে আহত হয় বা বিনষ্ট হয়, দ্য নেমলেস গ্রেস এই নামহীন যে সৌন্দর্য, এই গ্রেস মানে এখানে তার
সৌন্দর্যের কথা বলা হচ্ছে তার যে মাধুর্য বা এই যে দেখো গ্রেস, মাধুর্য বা লাবণ্য বা কমনীয়তা। আর ইম্পেয়ার্ড মানে হচ্ছে হাফ ইম্পেয়ার্ড, মানে কিছুটা আহত হয়। দ্য নেমলেস গ্রেস, এই যে তার এই না মানে তখন হয়তো তাকে ওইভাবে চিনে পারেনি বা ফাইন্ড আউট করে পারেনি, যেই প্রথম এরকম দেখছে তারপরে হয়তো পরিচিত হয়েছে। তো সেইখান থেকে এই নেমলেস শব্দটা ব্যবহার করেছেন এরকম। নেমলেস মূলত হচ্ছে নামহীন বা এই বেনামি যে সৌন্দর্য, হুইস বা এই তার এই সৌন্দর্যটাকে তিনি কোনো ভাবে সংজ্ঞায়িত করতে পারছেন না, এটাও এই কারণে হতে পারে এই ফ্রেজটা ব্যবহার করা, দ্য নেমলেস গ্রেস। এরপরে দেখো হুইস ওয়েবস ইন এভরি র্যাভেন্ট ট্রেস, যেগুলো এই নামহীন সৌন্দর্যগুলো বা এটা থেকে যে এটা দেখেই কেউ আহত হচ্ছিল, এই সৌন্দর্যটা হুইস ওয়েবস, যেটা আসলে আন্দোলিত করছিল ইন এভরি র্যাভেন্ট ট্রেস, তার ওই যে চুলের যে কুশবরণ কালো যে চুলের যে বেনিটা, এই বেনি আন্দোলিত হচ্ছিল এটা দিয়ে। অর সফটলি লাইটেন্স ওভার হার ফেস, এবং খুব ক্ষীণ আলো তার মুখের উপরে পড়ছিল এরকম। এরপরে দেখো হোয়াইট থটস সিনলি সুইট এক্সপ্রেস, এই যে আলোতে মানে তার মুখে যে সফট আলোটা পড়ছিল, হোয়াইট থটস সিনলি সুইট এক্সপ্রেস, যেখানে তার চিন্তা ভাবনাগুলো স্মুথলি বা শ্রিনলি বা শান্তভাবে প্রকাশিত হচ্ছিল। হাউ পিওর, কি পবিত্র, হাউ ডিয়ার, কত প্রিয়, দেয়ার ডিউলিং প্লেস, মানে এই থটস গুলোর যে আবাসস্থল, তার এই যে ডিউলিং প্লেসটা তার মুখে, মানে মুখের কথা বলছে, যে মুখের চেহারাটার কথা এখানে বর্ণনা করেছেন, এখানে কত পবিত্রভাবে প্রকাশিত হচ্ছে। অ্যান্ড অন দ্যাট চেক অ্যান্ড ওভার দ্যাট ব্রো, এবং ওই গালের উপরে এবং ওই ব্রুয়ের উপরে, সো সফট সো কাম ইয়েট ইলোকুয়েন্ট, মানে কত নরম কত শান্ত, এই নরম মানে এখানে তুমি স্নিগ্ধ অর্থেও বলতে পারো, সো সফট সো কাম ইয়েট ইলোকুয়েন্ট, কিন্তু এটা ছিল খুবই বাকপটু, মানে এটা খুবই তার এই যে গাল ব্রু বা তার যে চেহারা বা ফেস, এটা দেখে মনে হচ্ছিল খুবই শান্তশিষ্ট, কিন্তু আবার অনেক কথা বলে দিয়ে যাচ্ছিল, মানে কোনো কথাই বলতে পারছে না, আবার অনেক কথা বলে যাচ্ছে এরকম, এটা ইলোকুয়েন্ট বলছে এই কারণে, বাকপটু। দ্য স্মাইলস দ্যাট উইন দ্য টিনস দ্যাট গ্লো, তার যে হাসিটা এটা জয় করে নেয়, দ্য টিনস তার যে সৌন্দর্যটা বা তার যে চেহারার যে আভাটা, দ্যাট গ্লো যেটা গ্লো করছে এটা বলা হচ্ছে। বাট টেল অফ ডেজ অফ গুডনেস স্পেন্ড, সে তার এই যে মুখচ্ছবি থেকে যে সৌন্দর্যটা প্রকাশ পাচ্ছিল, এটা দিয়ে বোঝা যাচ্ছে, এটা বলে দিয়ে যাচ্ছে তার সব গুডনেস স্পেন্ড, সে যত ভালো দিন কাটিয়েছে এগুলোর কথা বলে যাচ্ছিল। এ মাইন্ড অ্যাট পিস উইথ অল বিলো, এই সব কিছুর নিচে তার এই সমস্ত সৌন্দর্যের বর্ণনা করা হলো, এটার নিচে এ হার্ট হুজ লাভ ইজ ইনোসেন্ট, একটা পবিত্র ভালোবাসার হৃদয়ে রয়েছে। এভাবেই শেষ হয়েছিল কবিতাটা। ঠিক আছে, তোমরা এরপরে থিমটা আর একটু দেখে নিও।